ইন্ডিয়ান ফুটবল অ্যাডমিনিস্ট্রেটরদের যে লং টার্ম ভিশনগুলো সেগুলো খুব বড় বড়। ইন্ডিয়ান ফুটবল ফ্যানেদের একটা বড় অংশ চায় ভারতীয় টিমকে ওয়ার্ল্ড কাপের মঞ্চে দেখতে। ইন্ডিয়ান ফুটবল বর্তমানে যে স্ট্রাগলিং সিচুয়েশনের মধ্যে দিয়ে রয়েছে, সেখানে দাঁড়িয়ে আজকে ক্যালকাটা ফুটবল লিগে ব্যারাকপুরের মাঠে মোহনবাগান ভার্সেস রেলওয়ে এফসির ম্যাচে যে ইনজুরি হয়েছে তারক হেমব্রমের, সেই ইনজুরির পর তার যা ব্যান্ডেজ আমাদের সামনে এসেছে, যে ছবি আমরা দেখতে পেয়েছি, তারপরে আবারও ইন্ডিয়ান ফুটবলে প্রফেশনালিজম নিয়ে প্রশ্ন কিন্তু উঠে গেছে। সেসব নিয়ে কথা বলবো, নিজের ওপিনিয়ন শেয়ার করব। আরও কিছু বিষয় রয়েছে, প্রথমে সেগুলো নিয়ে কথা বলা যাক। নাম্বার 1, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল। তারা আজকে অফিসিয়ালি পিভি বিষ্ণুর কন্ট্রাক্ট এক্সটেনশনকে অ্যানাউন্স করেছে। 2028 অবধি পিভি বিষ্ণু ইস্টবেঙ্গলে থাকতে চলেছে, যেটা আমরা অনেক দিন আগে থেকে জানি যে তার সাথে আরও 3 বছর একটা এক্সটেনশন হয়েছে, মানে অ্যাকচুয়ালি 2 বছর এক্সটেনশন হয়েছে। 2026 অবধি তার এক্সিস্টিং কন্ট্রাক্ট ছিল, তার সাথে +2 এক্সটেনশন হয়েছে এবং আরও একটা 1 ইয়ার এক্সটেনশনের অপশন রয়েছে তার কন্ট্রাক্টের মধ্যে, যেটা অবশ্যই ক্লাব এবং প্লেয়ার তারা মিউচুয়ালি ট্রিগার করতে পারবে। অ্যান্ড অবভিয়াসলি আমরা আশা করতে পারি যে একটা লং টার্মে তার কেরিয়ার ইস্টবেঙ্গলে সিকিউরড হয়ে গেল। দ্বিতীয় যে বিষয়টা ডিটেলসে শেয়ার করা রয়েছে, ডিটেলসে ইন দ্য মেনকে আমি জাস্ট গ্রুপগুলোকে বলবো, সেটা হচ্ছে ডুরান্ডের আজকে অফিসিয়াল ফিক্সচার বেরিয়েছে, যেটা কালকেও বলেছিলাম যে এখন অবধি অফিসিয়াল ফিক্সচারটা বেরোয়নি, বাট যেটা আমাদের কাছে এসেছে আনঅফিসিয়ালি সেটাই অফিসিয়াল ফিক্সচার। অ্যান্ড সেটা আরও একটা জিনিস আমি বলেছিলাম যে কিছু টিম অ্যাড হতে পারে, সেটা কোনো ইন্ডিয়ান টিম অ্যাড হবে কিনা পরের ব্যাপার, কারণ দুটো স্লট ফাঁকা রয়েছে দুটো গ্রুপে। একটা হচ্ছে জামশেদপুরের গ্রুপটা, আর একটা হচ্ছে তোমার পাঞ্জাব এফসির যে গ্রুপটা। এই গ্রুপটাতে, সরি পাঞ্জাব না, আরেকটা গ্রুপ হচ্ছে যেটাতে শিলং লাজং রয়েছে। এই দুটো গ্রুপে শিলং লাজং বা নর্থ ইস্ট, স্পেশালি নর্থ ইস্ট রয়েছে চ্যাম্পিয়ন গ্রুপ। গ্রুপ ই আর গ্রুপ সি, এই দুটো গ্রুপে দুটো বিদেশি সার্ভিসেস টিম আসবে। এই দুটো জায়গা জাস্ট ভ্যাকেন্ট রয়েছে। যদি তারা না আসে তাহলে কোনো ইন্ডিয়ান ক্লাবকে সেখানে ঢোকানো হতে পারে। 3টে টিম নিয়ে তো হবে না, 4টে টিমই হবে, কোনো ইন্ডিয়ান ক্লাবকে ঢোকানো হতে পারে। বাট আশা করা যায় যে এখানে বাংলাদেশ থেকে একটা সার্ভিসের টিম আর একটা হচ্ছে তোমার নেপাল থেকে একটা সার্ভিসের টিম তারা আসতে চলেছে, এরকমই খবর রয়েছে। এবার দেখা যাক কি হয়। যে গ্রুপগুলো পুরোপুরি ফাইনালাইজড, গ্রুপগুলো সম্বন্ধে একটু বলা যাক। গ্রুপ এ এবং গ্রুপ বি হবে কলকাতাতে। গ্রুপ এতে যথারীতি ইস্টবেঙ্গল রয়েছে, ইন্ডিয়ান এয়ারফোর্স রয়েছে, নামধারী রয়েছে আই লিগ থেকে, এবং তার সাথে রয়েছে সাউথ ইউনাইটেড এফসি, যারা বেঙ্গালোরের একটা ডিভিশনের ফুটবল টিম। অ্যান্ড বহু বছর ধরেই তারা বেঙ্গালোর ডিভিশনে ফুটবল খেলে। মাঝখানে কয়েকটা সিজন ওরা আই লিগের 2nd বা 3rd ডিভিশনও খেলেছিল, বাট খুব একটা যে ওপরের দিকে উঠে আসতে পেরেছে তা না। লোকাল টিম, ইয়াং কিছু ওদের লোকাল ছেলেপুলে নিয়ে তৈরি করা। মাঝখানে ওরা টেরি ফেলান, মানে যিনি ম্যানচেস্টার সিটির লেজেন্ডারি ফুটবলার, পরে কেরালা ব্লাস্টার্সের ইউথ টিম সামলেছেন, টেকনিক্যাল ডিরেক্টর হয়েছেন, ইন্টারিম কোচ হয়েছেন, তাকেও মাঝখানে ওরা টেকনিক্যাল ডিরেক্টর করে। বাট বর্তমানে ওরা কিভাবে কি চলছে আমি সিরিয়াসলি জানি না। প্রথমে যখন শুরু হয়েছিল একটু আশা জাগিয়েছিল, কিন্তু সেইভাবে কোথাও লাস্ট 13 বছরে ওই প্রগ্রেশনটা আসেনি। মানে তখনও কিন্তু বেঙ্গালুরু এফসি জার্নি স্টার্ট করেনি, যখন সাউথ ইউনাইটেড জার্নি স্টার্ট করেছে। তো অনেকের এক্সপেকটেশন ছিল যে বেঙ্গালুরু থেকে, মানে ব্যাঙ্গালোর থেকে অ্যাকচুয়ালি সাউথ ইউনাইটেড কোথাও ভালোভাবে উঠে আসবে, সেটা হয়নি। আর ইস্টবেঙ্গল রয়েছে এই গ্রুপটার অবশ্যই ফেভারিট, নামধারী রয়েছে, যারা জানো যে আই লিগে নতুন একটা এন্ট্রি 2 বছর জাস্ট হলো, এবং ভালো একটা টিম, এবং তার সাথে অফিস টিম হিসাবে, মানে আমাদের আর্মির টিম হিসাবে ইন্ডিয়ান এয়ারফোর্স রয়েছে। সেকেন্ড গ্রুপটা মানে গ্রুপ বি, সেটাও কলকাতাতে হবে, এবং সেখানে অবশ্যই রয়েছে মোহনবাগান, গতবারে রানার্স আপ, তার আগের বারে চ্যাম্পিয়ন। তার সাথে রয়েছে মোহামেডান স্পোর্টিং, এবং মোহনবাগান বা মোহামেডান স্পোর্টিং তারা দুজনেই আইএসএল ক্লাব, এবং অবভিয়াসলি মোহনবাগান রিজার্ভ টিম নামাবে ইনিশিয়াল টাইমটাতে। মোহামেডান স্পোর্টিংয়ের তো এখনও সিনিয়র টিমটাই তৈরি হয়নি, অনেক কটা ওদের ব্যান্ড ফ্যানও রয়েছে। তো রিজার্ভ টিম, ইউথ টিম, একদম একাডেমির ছেলেরাই খেলবে। তার সাথে রয়েছে ডায়মন্ড হারবার এফসি, তারাও কিন্তু যথেষ্ট শক্তিশালী টিম, এবং বিদেশি প্লেয়াররাও এসে গেছে, বাকিরাও ঢুকে যাবে, সিনিয়র প্লেয়াররা অলরেডি ট্রেনিংয়ের মধ্যে রয়েছে। তো শক্তি নিয়ে ডায়মন্ড হারবার নামবে। মোহনবাগানের কিন্তু মেন লড়াই আমি বলবো যে এখানে ডায়মন্ড হারবারের সাথে এই গ্রুপটাতে, এবং তার সাথে আর্মির টিম আমাদের রয়েছে, বিএসএফের টিম। এই 4টে টিম নিয়ে গ্রুপ বি রয়েছে। গ্রুপ সি হবে জামশেদপুরে, এবং সেখানে অবশ্যই জামশেদপুর এফসি রয়েছে। একটা ফরেনার সার্ভিসেস টিম আসবে, এবং সম্ভবত এখানে নেপালের টিমটা ঢুকতে পারে। এই জায়গাতে নেপালের টিমটা ঢোকার চান্স রয়েছে। তার সাথে রয়েছে আমাদের ইন্ডিয়ান আর্মির টিম, এবং অবশ্যই তার সাথে কিন্তু লাদাখ এফসি, লাদাখ এফসি রয়েছে। শুধু লাদাখ থেকে এই টিমটা আসছে, এটাও কিন্তু একদম লোকাল লাদাখের ছেলেপুলে দিয়েই তৈরি করা, তারা কিন্তু আসছে। তো অবভিয়াসলি জামশেদপুর এখানে ফেভারিট, অ্যান্ড ইন্ডিয়ান আর্মির টিমটা কিন্তু স্ট্রং। এখানে অনেক কটা আমাদের প্রফেশনাল ফুটবলার রয়েছে। তো দেখা যাক, জামশেদপুর এফসির সাথে মেন ফাইট কিন্তু ইন্ডিয়ান আর্মিরই হবে। জামশেদপুর সম্ভবত
জামশেদপুরের রিজার্ভ টিম নিয়েই ডুরান্ড কাপে নামতে চলেছে। নাও নেক্সট যে গ্রুপটা, সেই গ্রুপটা হচ্ছে গ্রুপ ডি, কোকরাঝাড়ে হবে, আসামের কোকরাঝাড়। এবং এখানে কিন্তু রয়েছে আইটিবিপি অর্থাৎ ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশের টিমটা রয়েছে, তার সাথে রয়েছে আসামের বোডোল্যান্ড এফসি, তার সাথে রয়েছে কার্বি অ্যাংলং মর্নিং স্টার এফসি, এটাও কিন্তু আসামের একটা লোকাল টিম। তারাও কিন্তু একদম লোকাল ছেলেপুলে ইয়াং প্লেয়ারদেরকে নিয়ে অ্যামেচার কাম সেমি প্রফেশনাল একটা টিম। বোডোল্যান্ড আমরা জানি অনেক দিন থেকে তারা ফুটবল খেলছে, এবং তার সাথে অবভিয়াসলি কিন্তু টপ টিম হিসেবে পাঞ্জাব এফসি রয়েছে। যদিও পাঞ্জাব এফসি সম্ভবত শঙ্করদার কোচিংয়েই ইয়াং টিমটা মানে ইউথ টিমটাকে নিয়েই ওরা যাবে, যেটা ওদের আরএফডিএল এর টিম, সেটাকে নিয়ে ওরা যাবে, এবং সেটাও কিন্তু যথেষ্ট শক্তিশালী, এবং এই গ্রুপটা টপ করার মতো ক্ষমতা পাঞ্জাবের ইউথ টিমটার মধ্যে রয়েছে। গ্রুপ ইটা হচ্ছে শিলংয়ে হবে, এবং সেখানে অবশ্যই শিলং লাজং রয়েছে, যারা গতবার ইস্টবেঙ্গলকে হারিয়ে একটা বড় ঝটকা দিয়েছিল, পরে নর্থ ইস্টের কাছে হেরে যায়। শিলং লাজং রয়েছে, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি রয়েছে, যারা গতবারের চ্যাম্পিয়ন, এবং এইবারেও তারা ফুল টিম নিয়ে নামবে, এবং অবশ্যই তারা চ্যাম্পিয়নশিপটা ধরে রাখতে চাইছে। ডুরান্ডে ব্যাক টু ব্যাক তারা চ্যাম্পিয়ন হতে চাইছে, সেই লক্ষ্যেই তারা নামবে। তার সাথে রয়েছে রাংদা জিএদ ইউনাইটেড এফসি, যারা অনেক দিন আগে থেকে আমরা জানি যে জার্নি স্টার্ট করেছিল, খুব প্রমিসিং ছিল, বাট সেইভাবে কিছু করতে পারেনি। একসময় বড় বড় প্লেয়ারদের সই করাতো, মনে করে দেখো র্যান্টি মার্টিন সম্ভবত রাংদা জিএদ একবার সিগনেচার করেছিল। এবং এর সাথে একটা ফরেন সার্ভিসেস টিম ঢুকবে, সম্ভবত বাংলাদেশের একটা আর্মির টিম ঢুকতে পারে, যদি না হয় তাহলে এখানে আসামের একটা শিলংয়ের কোনো একটা লোকাল ক্লাবকে নেওয়া হবে, সেরকমও কিন্তু কথাবার্তা হয়ে রয়েছে। গ্রুপ এফ, যেটা আমার কাছে সব থেকে ইন্টারেস্টিং গ্রুপ, সেটা হচ্ছে ইম্ফলে হবে, কারণ মণিপুরে আমরা জানি যে কী পরিস্থিতি থেকেছে গত কয়েক বছরে, সেখানে ফুটবল ফিরছে অনেক দিন পর। আমরা ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কিছু ম্যাচ দেখেছিলাম, গোটা মাঠ ভর্তি হয়েছিল, সেই কুমান লাম্পাক মেন স্টেডিয়ামেই খেলা হবে, এবং সেখানে আবারও ফুটবল ফিরছে। এটা আমাদের ফুটবল প্রেমীদের জন্য যথেষ্ট ভালো একটা খবর। এবং সেখানে ট্রাও এফসি রয়েছে, নেরোকা এফসি রয়েছে, এবং রিয়েল কাশ্মীর রয়েছে, তিনটে আই লিগের টিম রয়েছে, এবং তার সাথে অবশ্যই আমাদের ইন্ডিয়ান নেভির টিম রয়েছে। তো এটা হচ্ছে আপাতত গ্রুপ, ছটা গ্রুপ, টোটাল 24টা টিম, যার মধ্যে 22টা টিম আপাতত ফাইনালাইজড। দুটো টিম কি হবে, ফরেন থেকে নেপাল আর বাংলাদেশের আর্মি টিম আসছে, না লোকাল দুটো ক্লাব নিয়ে ফাইনালি গ্রুপগুলো কনক্লুড হবে, সেটা দেখার বিষয় হবে। যদিও ফিক্সচার কিন্তু এই মুহূর্তে বেরিয়েছে, নকআউটের কিন্তু ফিক্সচারের ডেট রেডি হলেও এখনও অবধি ভেন্যুগুলো রেডি হয়নি। এবার যে টিম যেরকমভাবে সামনের দিকে এগোবে সেরকমভাবে হয়তো হবে, মানে কলকাতা, জামশেদপুর এবং শিলং, এই তিনটে জায়গাতেই মেনলি তোমার নকআউটসের ম্যাচগুলো, মানে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল অ্যান্ড ফাইনাল তো অবভিয়াসলি কলকাতাতে হবে, এটা আমরা জানি, নতুন কিছু ব্যাপার না। বাকি সেরকমভাবে ম্যাচগুলো পড়বে, মানে অন্তত পক্ষে বেস্ট টিম তারা তাদের হোম গ্রাউন্ডে খেলার সুযোগ পাবে, এটা আপাতত পরিষ্কার। এটা গেল ডুরান্ডের ব্যাপার। এবার যেটা নিয়ে মেন বক্তব্য, সেটা হচ্ছে আজকে সিএফএল এর ম্যাচটা, এবং সেখানে রেলওয়ে এফসিকে মোহনবাগান 2-0 গোলে হারিয়েছে। খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, আমি ম্যাচটা দেখিনি, আমি আবারও বলছি, যা কিছু আমি শোনা কথা বলবো, মানে ম্যাচটা রিলেটেড কিছু রেফারিং নিয়ে বিতর্ক হয়েছে, অনেক কটা রেড কার্ড হয়েছে, মোহনবাগানের একটা, রেলওয়ের বোধহয় 3টের মতো রেড কার্ড হয়েছে, অনেক কটা ইয়েলো কার্ড হয়েছে, অনেকবার খেলা বিভিন্নভাবে বন্ধ হয়েছে, এসব শুনতে পেয়েছি। দুটো গোল হয়েছে, মানে দুটো হাফে দুটো গোল হয়েছে, এটাও একটা ব্যাপার। এবং অবশ্যই মোহনবাগান এই ম্যাচটা জয় পেয়েছে ব্যারাকপুরে, কিন্তু এইগুলোও তো ফুটবলের পার্ট, আলাদা ব্যাপার। সিএফএল আমি দেখছি না, আমার দেখার মতো সময়ও নেই এই মুহূর্তে, আই এম সরি টু সে। বাট যে জিনিসটা আমরা চোখের সামনে দেখতে পেয়েছি, যেটা নিয়ে গোটা ইন্ডিয়ান ফুটবল বিভিন্ন মানুষ কথা বলতে শুরু করে দিয়েছে, সেটা হচ্ছে যখন তারকের চোট লাগার পর দেখা যায় তার হ্যামস্ট্রিং একটা ইঞ্জুরি হয়েছে, এবং তার ব্যান্ডেজ করার সময় দেখা যায় যে দুটো ছাতা দুদিক থেকে রয়েছে। আমি সিরিয়াসলি জানি না, এটা আমি ভুল হতে পারি, যারা অন্ততপক্ষে মেডিকেল সায়েন্স সম্বন্ধে জানে বা স্পোর্টস মেডিসিন বা স্পোর্টস মেডিকেল সায়েন্স সম্বন্ধে জানে, আজকের এই ভিডিওটা দেখছো, দয়া করে তোমরা বা আপনারা এই ভিডিওর মাধ্যমে বলে যাবেন যে এই ধরনের কোনো আদেও সায়েন্টিফিক প্রসেস আছে কি না, যে একটা প্লেয়ারের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে, একটা প্লেয়ারের লিগামেন্ট ছিঁড়ে গেছে, এবং সেখানে দাঁড়িয়ে হ্যামস্ট্রিং না, লিগামেন্ট ছিঁড়ে গেছে, হ্যামস্ট্রিং বলা ভুল হবে, হ্যামস্ট্রিংয়ের জায়গা নয় ওটা, লিগামেন্ট টিস্যু ছিঁড়েছে, এবং সেখানে তার ব্যান্ডেজ হচ্ছে দুদিকে দুটো ছাতার সাপোর্ট দিয়ে। আমি সিরিয়াসলি জানি না, আমি প্রথমে ভেবেছিলাম বোধহয় ছাতার ভেতরে বরফ ঢোকানো রয়েছে, দুদিকে একটা বড় সময় অবধি সাপোর্ট পাওয়া যাবে, এবং সেখানে দাঁড়িয়ে ওই ব্যান্ডেজ হয়েছে। পরে দেখা যাচ্ছে না, বরফের যে আস্তরণটা থাকলে ফুলে থাকার কথা থাকে সেরকম কিন্তু নেই, মানে নর্মাল ছাতা ফোল্ড করা,
এবং তারপর ওই ব্যান্ডেজটা দেওয়া হয়েছে। অ্যান্ড এখানে একটা বড় বিষয় বলতে হবে যে মোহনবাগানে যারা টিম ডাক্তার ছিলেন তাদের তরফ থেকেই কিন্তু পেন কিলার ইঞ্জেকশন দেওয়া হয়, তারপর অ্যাম্বুলেন্সে করে তাকে তারককে বার করে নিয়ে যাওয়া হয়। এবং এটা নিয়ে সবাই কথা বলতে শুরু করেছে যে মিনিমাম যে মেডিকেল ফেসিলিটিস সেটা প্রথমত নেই, এক নম্বর ব্যাপার। এখানে যারা অফিস টিম রেলওয়ে এফসি তাদেরও একটা দায় থেকে যাচ্ছে। অ্যান্ড নাম্বার টু, আইএফএ যারা মহা ঢাক ঢোল পিটিয়ে সিএফএলকে শুরু করেছিল, যদিও গতবারে চ্যাম্পিয়ন ঘোষণা করতে পারেনি, তাদেরও কিন্তু একটা দায় থেকে যাচ্ছে। দেখো আমি আবারও বলছি যে এটা মেডিকেলে বা মেডিসিনে বা স্পোর্টস মেডিসিন, স্পোর্টস মেডিকেল সায়েন্সে কোথাও কোনো ব্যাখ্যা আগামী দিনে কেউ দেবে কি না আমি সিরিয়াসলি জানি না। বাট অন্ততপক্ষে যতদিন ফুটবল দেখছি, না তো ওয়ার্ল্ড ফুটবলে কোথাও, না আমাদের ইন্ডিয়ান ফুটবলের টপ লেভেলে কোথাও আমরা এই ধরনের ছবি দেখেছি যে একটা প্লেয়ারের লিগামেন্টে চোট লেগেছে বা কোথাও একটা চোট লেগেছে, তাকে ছাতা দিয়ে সাপোর্ট দেওয়া হচ্ছে, একটা ব্যান্ডেজ করা হচ্ছে। এই জিনিসটা কোথাও আমাদের আনপ্রফেশনালিজমকে বারবার কিন্তু চোখের সামনে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে তোমরা যাই চেষ্টা করো না কেন, ফুটবলটা কিন্তু আমাদের এখানে এখনও সেই 50 বছর পিছিয়েই রয়েছে, এখনও এখানে ট্রিটমেন্টটা কিন্তু সেই পুরনো সিস্টেমেই রয়েছে। এই জিনিসটা কোথাও প্লেয়ারদের জন্য একদমই কিন্তু ভালো না। এই প্লেয়ার যদি তার প্রপার সাপোর্টটা না পায়, মেডিকেল সাপোর্ট যদি সে না পায়, প্রপার ট্রিটমেন্টটা টাইমলি না পায়, তাহলে কিন্তু তার কেরিয়ারে একটা বড় ক্ষতি হতে পারে। আমরা জানি যে কলকাতা ময়দানে যে ছোটো ছোটো টিমগুলো রয়েছে বা অফিস টিমগুলো রয়েছে, সেখানে প্লেয়ারদের বিরাট কিছু স্যালারি তো এক নম্বর না, দু নম্বর হচ্ছে তাদের ফিউচারটা কিন্তু বা তাদের পুরো কেরিয়ারটা বা তাদের গোটা বছরের যে রোজগারটা সেটা দাঁড়িয়ে থাকে এই সিএফএল এর পর। সিএফএল থেকে একটু নাম কামিয়ে যখন তারা বিভিন্ন লোকাল টুর্নামেন্টে খেলতে যায়, যেটাকে আমরা বলি খেপের টুর্নামেন্ট, সেখানে যখন খেলতে যাই তখন কিন্তু এই প্লেয়ারদের টাকা রোজগারের সবচেয়ে বড় রাস্তা থাকে এবং এটাকে তুমি ডিনাই করতে পারবে না। মানে আমরা এতটাও হাইলি প্রফেশনাল কান্ট্রি হয়ে যায়নি যে একটা প্লেয়ারকে গিয়ে বলবো এই তুমি খেপের মাঠে খেলতে যেও না। অন্ততপক্ষে আমরা যারা গ্রাম থেকে বিলং করে উঠে এসেছি তারা জানি যে এই লোকাল টুর্নামেন্টগুলো, এই বিভিন্ন প্রাইজ মানি টুর্নামেন্টগুলো, এই খেপের টুর্নামেন্টগুলো খেলতে গিয়ে প্লেয়াররা কতটা রোজগার করে। এদেরকে কোনো বড় ক্লাব তো 12 মাসের সিগনেচারের অ্যামাউন্ট দেয় না, যে ঠিক আছে 12 মাস তোমাকে আমি এমন টাকা দিলাম যে তোমাকে আর কিচ্ছু দেখতে হবে না, কিচ্ছু ভাবতে হবে না। যাদের চাকরি রয়েছে, অফিস টিম রয়েছে, তাদের ব্যাপারটা অন্যরকম, কিন্তু যাদের সেটা নেই বা একটু বেশি রোজগার করতে চায় তাদের কিন্তু ওই রাস্তাটা খোলা রাখতেই হয়। তো এই ক্ষেত্রে এই প্লেয়ার যারা ছোটো ছোটো ক্লাবে খেলে, যারা সেমি প্রফেশনাল ক্লাবে খেলে বা যারা অফিস ক্লাবগুলোতে খেলে, হয়তো কন্ট্রাক্টের যে ডিউরেশন রয়েছে সেই ডিউরেশনটুকু তারা টাকা পাবে, তারপরে গিয়ে তাদের ভবিষ্যৎ কী রয়েছে, তাদের জন্য কিন্তু একটা বিরাট বড় ক্ষতি হয়ে যায় এই ধরনের মিসম্যানেজমেন্ট। তো আমি সিরিয়াসলি জানি না এই অবস্থাটা কবে আমরা কাটিয়ে উঠতে পারবো, কবে আমরা ফুটবলে একটা ভালো উদাহরণ সবার কাছে রাখতে পারবো যে আমরা অন্ততপক্ষে সব ধরনের ফেসিলিটিস, মেডিকেল ফেসিলিটিস, আমরা যে সাপোর্ট রয়েছে প্লেয়ারদের জন্য সেটাকে প্রপার ওয়েতে দিতে পারছি। অ্যান্ড অবভিয়াসলি এই ছবিটা ভীষণভাবে ডিস্টার্বিং, এই ছবিটা ভীষণভাবে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে ইন্ডিয়ান ফুটবলে। এবং এই ছবিটা, এই ইনসিডেন্টটা যেভাবে ওর ব্যান্ডেজটা করা হয়েছে দুটো ছাতাকে সাপোর্ট দিয়ে, আমি সিরিয়াসলি অন্ততপক্ষে একজন ভারতীয় ফুটবলের ফ্যান হিসেবে মেনে নিতে পারছি না। যদি কোথাও এর ব্যাখ্যা থাকেও আমি তারপরে বলবো যে এটা তাহলে এর আগে কোথাও আমরা দেখিনি কেন, এই জিনিসটা কোথাও ব্যবহার হয়নি কেন? তাহলে কি তারা আনপ্রফেশনাল? তারা জানে না যে একটা প্লেয়ার যখন এইভাবে তার লিগামেন্টের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়, যদি ছিঁড়ে যায়, তাহলে তখন তার ছাতা দিয়ে ব্যান্ডেজ করতে হয়? তাহলে তারা ভুল, গোটা ওয়ার্ল্ড ফুটবল এখানে রং, এবং আমাদের ক্যালকাটা ফুটবল লিগ তারা যুগ যুগ জিও, এই আনপ্রফেশনালিজমটা যুগ যুগ জিও। আমি সিরিয়াসলি জানি না এর উত্তর কোথায় রয়েছে। অন্ততপক্ষে একজন বাঙালি হিসাবে, কলকাতা ফুটবল প্রেমী হিসাবে, যখন অন্যান্য বিভিন্ন স্টেট থেকে, অন্যান্য বিভিন্ন সিটি থেকে, অন্যান্য ভাষাভাষীর মানুষ, অন্যান্য প্রান্তের মানুষ যখন এই ছবিটাকে নিয়ে, কলকাতা ফুটবল নিয়ে খিল্লি করছে, তখন পার্সোনালি আমাদের খারাপ লাগছে। আর যাদের অ্যাকচুয়ালি খারাপ লাগার কথা, তাদের খারাপ লাগাটা আমার মনে হয় না তাদের অবধি পৌঁছই বলে। তো এটাকে যারা সমর্থন করতে চাইছে তারা সমর্থন করতেই পারেন, বাট আমি অন্ততপক্ষে পার্সোনালি এটাকে সমর্থন করতে পারলাম না। অনেক কিছু ভালো হচ্ছে, ঠিক কথাই, ক্যালকাটা ফুটবল লিগে অনেক কিছু ভালো হচ্ছে, প্রচুর ফুটবলার এখান থেকে উঠে আসে, ভালো কথা, আমরা জানি সেটা। কিন্তু এই ধরনের ইনসিডেন্ট কিন্তু অনেক সময় হয়, হয়তো ক্যামেরার আড়ালে অনেক সময় হয়। আজকে ক্যামেরা ওখানে ছিল যেহেতু মোহনবাগানের ম্যাচ ছিল, সেই কারণে রেস স্পোর্টসের ক্যামেরাতে এই ছবি উঠেছিল এবং সেটা আমরা দেখতে পেয়েছি। এর আগে আমরা নৈহাটির একটা ইনসিডেন্ট, যেটা আমরা শিবাজিদার ফেসবুক প্রোফাইল থেকে দেখেছিলাম, সেটাও কিন্তু হয়েছিল যে ওখানে প্রেস বক্সে যারা প্রেসের লোকজন রয়েছে তাদেরই কোনো স্বাধীনতা নেই, সেখানে তার ল্যাপটপ ভেঙে যাচ্ছে, তার ওপর দিয়ে চলে যাচ্ছে, প্রপার ওয়েতে যে সামনের কাঁচটা রয়েছে সেটা পরিষ্কার না, ফুটবল খেলাটাই দেখতে পাওয়া যায় না, ফুটবলার চিনতে পারা যায় না, এটা স্বয়ং শিবাজিদা নিজে পোস্ট করেছিল।
যে শিবাজিতে অন্ততপক্ষে বাংলার ফুটবলে লাস্ট যে কজন ভালো রিপোর্টার রয়েছেন, মানে যদি তুমি একটা ম্যাচ না দেখো, যদি তুমি 3-4 দিন 5 দিন 7 দিন ট্রান্সফার মার্কেটের খবর না রাখো, কিন্তু বর্তমান পেপারে গিয়ে যদি তুমি শিবাজিদার রাইটিংগুলো পড়ো, যে আর্টিকেলগুলো রয়েছে সেগুলো পড়ো, তাহলে তুমি টোটাল ব্যাপারটা জানতে পারবে, বুঝতে পারবে। এই ধরনের কিছু রিপোর্টার, জাস্ট আর কিছু রিপোর্টার আমাদের বাংলাতে বেঁচে রয়েছে, মানে পড়ে রয়েছে, তারপর কিন্তু জায়গাটা পুরো খালি, জায়গাটা ফাঁকা, তারাও কিন্তু প্রপার রেসপেক্ট পাচ্ছে না। তো এর ফলে যে জিনিসটা হচ্ছে আলটিমেট, সেটা হচ্ছে গোটা বাংলার ফুটবলের যে কঙ্কাল চেহারাটা, সেটা সবাই দেখতে পাচ্ছে, সেটা বেশি করে দেখানো হচ্ছে, কারণ সোশ্যাল মিডিয়ার আজকের দিনের কাজ এটাই। তুমি হাজারো পজিটিভ কাজ করো, সেটা নিয়ে যত বেশি না কথা হবে, তুমি যদি একটা সিঙ্গেল নেগেটিভ ব্যাপারকে ঘটিয়ে দাও, সেটা নিয়ে তার থেকে 100 গুণ বেশি কথা হবে। লেটেস্ট এক্সাম্পল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তিনি বাংলার সিনেমা ইন্ডাস্ট্রির জন্য, বাংলা ফিল্মের জন্য বহু কিছু করেছেন, গোটা জীবনটাকে এখানে দিয়ে দিয়েছেন। কিন্তু রিসেন্ট টাইমে তার একটা হিন্দি সিনেমার প্রোমো ছিল, লঞ্চ ট্রেলার লঞ্চের ইভেন্ট ছিল, সেখানে তিনি জাস্ট একটা সিঙ্গেল লাইন বলেছেন, এবং সেটাকে নিয়ে, তাকে নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে কথা হচ্ছে, সেই নেগেটিভিটি কিন্তু অনেক বেশি করে স্প্রেড হচ্ছে। অ্যান্ড ডেফিনেটলি আমরা সেই কথাকে হয়তো সমর্থন করি না, ঠিক কথাই, কিন্তু তার যা কিছু পজিটিভ দিক রয়েছে সবাই এই মুহূর্তে ভুলে গেছে, ওই জাস্ট একটা নেগেটিভিটি নিয়ে কথা হচ্ছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, আমাদের লাইফটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এরকমই, তুমি একটা ভুল করবে, সেটা নিয়ে অনেক বেশি করে আলোচনা হবে, বাট এই যে ভুলটা হয়েছে, এটা ক্ষমার অযোগ্য ভুল। এর বেশি আমার আর কিছু বলার নেই। তোমাদের যা যা ওপিনিয়ন রয়েছে রিগার্ডিং অল দিস থিংস অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।